আজকে আপনাদের দেখাই তালিন ওল্ড টাউনের আপার হিলের তম্পিয়া পার্টটা, যেটা সাধারণত গ্রাউন্ড থেকে 20 থেকে 30 মিটার উচ্চতায় অবস্থিত। তালিন ওল্ড টাউন এর দুইটা পার্ট আছে, একটা আপার হিল, একটা লোয়ার হিল। আপার হিল যেটা সাধারণত বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের অ্যাম্বাসি, তারপরে পার্লামেন্ট ভবন, বিভিন্ন দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়। এটা চলুন আপনাদের ঘুরে ঘুরে দেখাই আর কিছু কথা শেয়ার করি। এটা সাধারণত একটা অবজারভেশন টেক, এরকম 3খানা অবজারভেশন, সি সাইড অবজারভেশন টেক আছে, তার ভেতরে এটা আসলে একটা। এটা থেকে বেরোয় এটা হলো আপনার স্তোনিয়ান পার্লামেন্টের সামনের জায়গা, যেখানে আলেকজান্ডার ক্যাথেড্রাল আছে। আলেকজান্ডার ক্যাথেড্রাল হলো এটা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যে ধরনের চার্চগুলো দেখা যায়, ওই সাধারণ ওইভাবে তৈরি একটা চার্চ। পাশে একটা বড় একটা চার্চ আছে, এটাও রাশিয়ান চার্চ। এই জায়গাতে সাধারণত বিভিন্ন ধরনের অ্যাম্বাসিগুলো আছে, ফ্রান্স এম্বাসি, হাঙ্গেরি এম্বাসি। ওইটাই হলো আপনার আলেকজান্ডার ক্যাথেড্রালের মাথাটা দেখা গেল। তো তালিন ওল্ড টাউন এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সাধারণ মনে হয় এটা 2002 সালের দিকে কি তার আগে এটা স্বীকৃতি পাইছে। এটা ওয়ার্ল্ড হেরিটেজের ভিতরে সংরক্ষিত এলাকা। এখানে সাধারণত সেভাবে মোটিফাই বা বিল্ডিং ইচ্ছা মতো কিছু করা যায় না, সংরক্ষণ করে রাখা হয়েছে। এই বিল্ডিংগুলো সাধারণত 1300 থেকে 1600 এই সালের ভিতরে তৈরি। তখন এটা অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা। রাস্তাঘাট বিল্ডিংগুলো দেখলেই আপনি বুঝবেন। তালিন ওল্ড টাউন এটা অনেক ধরনের রিভলিউশনের ভিতরে গিয়েছে। যেমন ফার্স্টে এরা 1200 সালের দিকে মনে হয় সুইডেনের আন্ডারে ছিল, তারপরে ডেনমার্কের আন্ডারে, তারপরে রাশিয়ার আন্ডারে গেছিলো একবার, আবার জার্মান, তারপর রাশিয়া, ফিনো, লাটভিক, বিভিন্ন ধরনের রিভলিউশনের ভিতরে বারে বারে তাই সেই কারণে এরা ফরেনার দেখলে একটু সাধারণত একটু বড় উঁচু করার মতো একটা অবস্থা। নিচে যে ইট পাড়াগুলো আছে, এটা নষ্ট হয়ে গেলে অনেক সাধারণ নষ্ট হয় না, কিন্তু অনেক নষ্ট হয়ে গেলে অনেকদিন পরে পরে এটা পুরো চেঞ্জ করে আবার নতুন তাদের লাগাই দেয়। এটা একটা বাড়ি, তাই না কিসে ধরনের বাড়িটা, তবে দেখতে অনেক সুন্দর। সামনে আর একটু গেলে একটা অবজারভেশন টেক আছে, এটা খুবই পপুলার, সবাই ওখানে গিয়ে ছবি টবি তোলে। টুরিস্টগুলো ওখান থেকে আসতেছে সাধারণত। ওল্ড টাউনের এই আপার হিলের উপরে এটা টম্পিয়া, এখানে সাধারণত অত বেশি রেস্টুরেন্ট নাই। এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট আসে, সেই কারণে অনেক এই শোপিসের দোকানগুলো আছে। তাছাড়া এখানে যাতায়াতের ব্যবস্থা একটু খারাপ, একটা মাত্র রোড আছে, ওখান থেকে গাড়ি আসা যায়। সাধারণ থেকে মানুষ এখানে কেউ আসতে চায় না, মানুষের বসবাসও কম এখানে, টুরিস্টরা বেশি আসে, আর বিভিন্ন দাপ্তরিক কাজ ব্যবহার করা হয় জায়গাগুলো। দেখতে খুবই সুন্দর। আমার তালিনের ওল্ড টাউনের ভিতরে সব থেকে পপুলার জায়গা, যে জায়গা বারে বারে যাই গেলেও কখনো পুরনো মনে হয় না, প্রতিটা জায়গাতেই ভালো লাগা কাজ করে।
সামার মাত্র শুরু হয়েছে, এখানে অনেক টুরিস্ট আইছে অলরেডি, বিভিন্ন ইউরোপিয়ান টুরিস্ট প্লাস অনেকগুলো চাইনিজ টুরিস্টও দেখলাম, অনেক গ্রুপ আইছে তারা। এই যে এটা একটা সুন্দর একটা অবজারভেশন স্পট। এখান থেকে সি সাইড প্লাস ওল্ড টাউনটা পুরাই দেখা যায়। এখান থেকে দেখলেই বুঝবেন এটা কত উঁচু। এগুলো পুরাই চাইনিজদের একটা গ্রুপ। আপার ডেক থেকে নিচের লোয়ার ওল্ড টাউনের বিল্ডিংগুলো দেখা যায়। ওই পাশেই সি, বেল্টিক সি প্লাস পোর্ট, ওদিকে পোর্টের ওই সমুদ্রের ওই কোলে ফিনল্যান্ডের হেলসিঙ্কি, নিচের বিল্ডিংগুলো। নিচের থেকে উঁচা, এটা প্রায় 15-20 তলা উঁচা। এখনো সামার শুরু হয়েছে না, সামারের আগমনে আর কি, বসন্ত গাছের মুকুল কড়িগুলা কল ফুটতেছে, আর কিছুদিন পরে হয়তো সব সবুজ হয়ে যাবে। বিল্ডিংগুলো একই ধরনের রং করা, ছোট ছোট গলি। এটা সুন্দর একটা ভিউ। সামনে আর একটা অবজারভেশনের জায়গা, ওখানে যাচ্ছি। ওখানে সাধারণত বিভিন্ন অফিসিয়াল ফটোশ্যুটগুলো করে মিনিস্ট্রিগুলা, বা মিনিস্ট্রির পর্যায়ের দেখা যায়। আপনারা অনেকে জানতে চাইছেন এখানে আসতে কেমন খরচ হয়। বলতে দেখো, তেমনভাবে স্টুডেন্ট ফিস হয়তো খরচ, ইউনিভার্সিটি টিউশন ফিস প্লাস এটা দিয়ে হয়তো এটা ভ্যারি করে বিভিন্ন ইউনিভার্সিটি কত টিউশন ফিস। তালিন ইউনিভার্সিটি টিউশন ফিস অনেক কম, ওইদিকে তার টেক প্লাস তার টু মাইনরের দিকে অনেক বেশি। আমি যখন আসছিলাম 8 লক্ষ টাকার মতো লাগছিল, 4,000 টিউশন ফিস ছিল, 6 মাসের হোস্টেল খরচ দিয়ে 8 লক্ষ টাকা প্লাস এজেন্সি খরচ দিয়ে টিকিট সব কিছু মিলায়। এখন হয়তো অনেক বেশি লাগবে টিউশন ফিস, যেহেতু এখন প্রায় 7,000 7,500 ইউরো মাইনরে। যেটা আমি আইছিলাম ওখানে, তার তো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া অনেক টাফ, প্লাস ওখানে হয়তো কিছু ভিসা হয় যদি ভালো হয়। তাছাড়া ওয়ার্ক পারমিট ভিসা তো তেমনভাবে অ্যাভেলেবল পাওয়া যায় না, যদি তেমন টেকনিক্যাল কোনো কোম্পানিতে পাওয়া যায় তো ওখানে তেমন খরচ লাগে না, হয়তো বা শুধু প্লেন ভাড়া বা সামথিং লাগতে পারে। মাসিক ইনকাম সাধারণত রেস্টুরেন্ট জবগুলোতে অ্যারাউন্ড 1200 থেকে 1500 ইউরো। যারা টেক আইটি কোম্পানিতে কাজ করে অনেকে আমি জানি 3,035 ইউরো বেতন পায়। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো ফুড ডেলিভারি। অনেকেই প্রশ্ন করতে পারে ফুড ডেলিভারি করা যায় কিনা এস্তোনিয়াতে, বা ফুড ডেলিভারিতে কেমন ইনকাম করা যায়। ফুড ডেলিভারিতে বছরখানিক আগে অনেক ভালো ছিল, এখন
ডেলিভারি চার্জ কমাই দিছে, প্লাস যে তেল খরচ ট্যাক্স দিয়ে খুব বেশি ভালো ইয়ে নয়। তবে মনে হয় ফুল টাইম কাজ করলে মাসে 1500 টাকার মতো ইনকাম করা যেতে পারে। আগে এটা অনেকে জানি মাসে 3500-4000 ইউরো ইনকাম করছে ফুড ডেলিভারিতে। ওই সময় বোল্ট ছিল, বোল্টের ট্যাক্স দেওয়া লাগতো না, তো খুব ভালো একটা অবস্থা ছিল ওই সময়। এখন 1500-2000 যদি দিনে 8-10 ঘন্টা ড্রাইভ করা যায়। এই তো, যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট করেন, আমি কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, এই পর্যন্তই। সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ। Sì, mi piace